ফার্স্ট পেপার আমাদের ইংলিশে A+ পাইতে হলে আমাদের ফার্স্ট পেপার টার্গেট করতে হবে। আর ফার্স্ট পেপার টার্গেট করতে হবে এই কারণে, কারণ এখানে আমাদের 90+ নাম্বার নিয়ে আসা যায়। আর 90+ নাম্বার নিয়ে আসার কয়েকটা জায়গা আছে যেখানে আমাদের সলিড নাম্বার আসে। একটা হলো ফ্লোচার্ট। এই ফ্লোচার্ট হচ্ছে আমাদের 2 নম্বর কোশ্চেনে থাকে, এখানে একটা পয়েন্ট করে দেওয়া থাকে, তোমাদেরকে আর 5টা পয়েন্ট করা লাগে। যেমন এখানে 2 নম্বর পয়েন্ট দেখতেছো মাত্র 4টা ওয়ার্ড দিয়ে, 3 নম্বর পয়েন্ট করা আছে দেখো এখানে মাত্র 2টা ওয়ার্ড দিয়ে করা আছে। সো এই 2টা ওয়ার্ড লিখলে পরে 2টা নাম্বার পাবা। আনবিলিভেবল, তাই না? তুমি দেখো 10 মার্কের জন্য যে প্যারাগ্রাফ লিখতেছো ওইখানে কতগুলো ওয়ার্ড তোমার খরচ করা লাগতেছে? 200 ওয়ার্ড। 200 ওয়ার্ড লিখলে তোমরা কিন্তু 100% নাম্বার দেয় না। অনেক ক্ষেত্রে টিচারে দেখা গেলো যে 80% নাম্বার দেয়, 8 দেয়, 7 দেয়, লেখা খুব বেশি ভালো হলে 9, 9.5 এরকম আসে। বাট তুমি অ্যাভারেজ ধরো তো এখানে 7, 8 এরকম করে আসে। কিন্তু এখানে ফ্লো চার্টে আমরা 10-এর মধ্যে 10 পাওয়া সম্ভব। আরেকটা জায়গায় 10-এ 10 পাওয়া সম্ভব, সেটা হলো উইদাউট ক্লুজ। ওইখানেও 10-এ 10 পাওয়া সম্ভব, রিয়ারেন্স এখানেও 10-এ 10 পাওয়া সম্ভব। তার মানে ওইখানে 30 মার্কস, সলিড 30 মার্কস চলে আসার সম্ভাবনা আছে। আবার এখানে কিন্তু একটু ফুটা ভুল করলে আবার ওইখানে অনেক নাম্বার কেটে যাওয়ার সম্ভাবনা আছে। সাপোজ 3টা পয়েন্ট তুমি এখানে লিখতে ভুল করলা, যে তুমি ধরতে পারলা না কোন ফরম্যাটে লিখবো, কি লিখবো এটা বুঝতে পারলা না, তখন তুমি দেখবা যে এখানে তোমার নাম্বার কেটে 6 মার্ক মাইনাস হয়ে গেছে। আবার সিমিলারলি আমাদের যে উইথ ক্লুজে, উইদাউট ক্লুজে অথবা রিঅ্যারেঞ্জে বেশ কয়েকটা এলোমেলো করে ফেললে নাম্বারটা অনেক কমে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমাদের ফার্স্ট পেপারে নাম্বার তোলার যেমন একটা অপরচুনিটি আছে, তেমনি মিস্টেক করলে এখানে খবরও আছে। সো আমাদের চেষ্টা করতে হবে এখানে যেন আমরা ফুল নাম্বারটা নিয়ে আসতে পারি। ফ্লো চার্টটা কম্পারেটিভলি খুব ইজি একটা টার্ম, আমার স্টুডেন্টরা সবাই খুব ভালো করে বোঝে এবং আশা করি তোমরা খুব বুঝবা। তো এটা কিভাবে করে, এখানে মনে করো একটা টেক্সট দেওয়া থাকে। সাপোজ আমরা সম্প্রতি একটা টেক্সট পড়াইছি গাজীপুরের। এখানে গাজীপুরের টেক্সটটা মনে করো দেওয়া থাকবে 2 নম্বর প্যাসেজে, মোট টোটাল থাকে 3টা প্যাসেজ। প্রথম প্যাসেজে MCQ শর্ট কোশ্চেন থাকে, দ্বিতীয় প্যাসেজ থাকে একটা ফ্লো চার্ট, 3 নম্বর প্যাসেজ দেওয়া থাকে, ওইটাতে করতে হয় সামারি। তো 2 নম্বর কোশ্চেনে আমাদের আসবে এইটা। সাপোজ এই গাজীপুরের টেক্সটটা আসলো, এখন আসার পরে তোমাকে বলবে এই টাইপের কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে এরকম বললো, মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য মিরাকুলাস অ্যাক্টিভিটিস অফ গাজীপুর। তো তোমাকে কি দেখাতে হবে? বলছে যে একটা ফ্লো চার্ট তৈরি করো, এইটা দেখিয়ে কি দেখাবা? দেখাতে হবে দ্য মিরাকুলাস অ্যাক্টিভিটিস অফ গাজীপুর। দেখো এখন তুমি লক্ষ্য করলে দেখবা আমাদের এই টেক্সটের ভেতরে গাজীপুর সম্পর্কে শুধু তার মিরাকুলাস অ্যাক্টিভিটিই না, আরও অনেক কিছু নিয়ে আলোচনা করা আছে। যেমন গাজীপুরের কিছু ছবি পাওয়া যায়, এটা তো তার মিরাকুলাস অ্যাক্টিভিটি না। গাজীপুরের ছবি পাওয়া যায়, সে অন্য কেউ আঁকছে, তার মিরাকুলাস অ্যাক্টিভিটি হতে পারে, যে বাচ্চা মানুষ ছবি এঁকে ফেলছে, এরকম যদি হতো সেটা মিরাকুলাস হতে পারতো। কিন্তু তার ছবি কেউ আঁকছে, এটা কোনো মিরাকুলাস ঘটনা না। কিন্তু মিরাকুলাস ঘটনা কোনটা? সে ডেঞ্জারাস অ্যানিমেলসদেরকে শান্ত করতে পারতো, তাদেরকে বশে আনতে পারতো। প্রেডিটরি অ্যানিমেলদেরকে তিনি কি করতে পারতেন? তার আয়ত্তে রাখতে পারতেন। তারপরে এলাকার যে লোকজন ছিল তাদেরকে, সুন্দরবনের আশেপাশে যে সকল এলাকায় লোকজন ছিল তাদেরকে সুন্দরবনের আশেপাশে বসবাস করতে এবং তাদের ওইখানে ল্যান্ড কাল্টিভেট করতে সহায়তা করেছেন। এটা তার মিরাকুলাস অ্যাক্টিভিটির মধ্যে পড়তে পারে। ক্রোকোডাইলের সাথে ফাইট করেছেন, এটা তার মিরাকুলাস অ্যাক্টিভিটির মধ্যে পড়তে পারে। তো আমরা ইউ হ্যাভ টু গো থ্রু দ্য টেক্সট ফর দ্য ফার্স্ট টাইম। সো ফার্স্ট অফ অল এটা কি করবা, তুমি টেক্সটের ভিতরে পড়ে যাবা, পড়ার পরে ওইখানে মার্ক করবা যে এইটা মিরাকুলাস অ্যাক্টিভিটি, এইটা মিরাকুলাস অ্যাক্টিভিটি, এইগুলো মিরাকুলাস অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। কিন্তু মিরাকুলাস অ্যাক্টিভিটি না কোনটা? যেমন মনে করো একদম লাস্টে লিখছে কিছু সাম গাজীর পার্ট স্ক্রলস আর পার্ট অফ দ্য কালেকশন অফ ব্রিটিশ মিউজিয়াম। তার ব্রিটিশ মিউজিয়ামের অংশ হয়েছে গাজীর পার্টসগুলা। তো এটা কি কোনো মিরাকুলাস অ্যাক্টিভিটি? তার এটা মিরাকুলাস কিছু নাই। তাহলে সমস্ত ঘটনা মিরাকুলাস অ্যাক্টিভিটি না, তোমাকে ফাইন্ড আউট করতে হবে মিরাকুলাস অ্যাক্টিভিটি কোনটা। নেক্সট, এবার আমাদের প্রশ্নে আবার চলে আসি। তাহলে আমরা প্রথম এখানে 2টা ব্যাপার আমরা খেয়াল রাখবো। যখন কোশ্চেন আসলো যে মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য মিরাকুলাস অ্যাক্টিভিটিস অফ গাজীপুর, প্রথমে ইউ হ্যাভ টু গো থ্রু দ্য টেক্সট অ্যান্ড মার্ক ইট ওয়েল, ভালো করে মার্ক করো। সেকেন্ডলি, এখানে একটা পয়েন্ট খেয়াল করে দেখো, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। প্রথম পয়েন্টটা কি? ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, এটা লিখেছে। এবার তোমাকে কি করতে হবে? আরও 5টা পয়েন্ট করতে হবে। এখানে একটা পয়েন্ট আছে, 2 নম্বর পয়েন্টে কিছু লিখবা, 3 নম্বর পয়েন্টে, 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর পর্যন্ত লিখবা। তাহলে তুমি লিখলা কয়টা? তুমি লিখলা 5টা, আর 5টার জন্য পাবা 10 মার্ক। এটা একটা তো করে দেওয়া আছে, ওটার জন্য তো নাম্বার পাচ্ছে না, কিন্তু ওটা তুমি লিখতে হবে। আচ্ছা, এই যে ওয়ান ইজ ডান ফর ইউ, এইটাও আমাদেরকে লক্ষ্য করতে হবে যে কিভাবে লিখছে। এখানে কয়েকটা মিথ আছে। অনেক টিচাররা এভাবে বলে, অনেকে যারা শেখায়
তারা এইভাবে কিছু মিথ শেখায় ফেলে যে এরকম করে করতে হবে, ওরকম করে করতে হবে, কিন্তু আমরা ওই মিথগুলোও দেখবো, ভেঙে দেবো। কারণ হচ্ছে আমাদের এনসিটিভি কর্তৃক যারা পাঠ্যপুস্তক প্রণয়ন করে তাদের কিন্তু সুনির্দিষ্ট কিছু গাইডলাইন আছে যে কোশ্চেন সেটারের প্রতি, যে আপনারা যখন ফ্লোচার্ট তৈরি করবেন আপনারা এইভাবে ফ্লোচার্ট তৈরি করবেন এবং এর অ্যান্সারগুলো এরকম হবে, স্টুডেন্টরা অ্যান্সার এভাবে দেবে। তাদের যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী আমরা চেষ্টা করব যে সেইভাবে প্রিপেয়ার করতে। অনেকের ভেতরে মিথ নিয়ে চলে আসে, কি কি মিথ নিয়ে আসে, কিগুলো মিসকনসেপশন আছে সেগুলো আমরা একটু খেয়াল করব। যে অনেকের মধ্যে মিসকনসেপশন আছে যে ফ্লোচার্ট এভাবে তৈরি করা যাবে না, দিলে পরে একদম জিরো পাবা, এরকম কোনো ব্যাপার নেই। কেন জিরো পাবা, কোন কারণে জিরো পাবা না, এটা আমরা দেখব। তা প্রথমে আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে লেখা আছে 1 is done for you, একটা তোমার জন্য করে দেওয়া আছে, পয়েন্টটা থাকলো এখানে। এই যে প্রথম পয়েন্টটা, এটা কিন্তু সৌন্দর্যের জন্য না। কেন দিয়েছে? এটার পেছনে যথাযথ কারণ আছে। কারণটা কি? প্রথম হলো দেখতে হবে যে এটা কোথা থেকে শুরু করেছে, মানে কাহিনীটা ক্রোনোলজি কি হইতে পারে। ক্রোনোলজি মানে হচ্ছে সিকোয়েন্স। প্রত্যেকটা কাহিনীর একটা সিকোয়েন্স আছে না, আমরা যদি কোনো স্টোরি লিখি সাপোজ ওইটা সিকোয়েন্সটা মেনটেন করতে হয়, তো আমরা মেনটেন করার চেষ্টা করব। সেকেন্ডলি এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফ্লোচার্টটা দেখতে হবে কিভাবে শুরু হয়েছে, এই ফ্লোটা ধরতে হবে আমাকে। এটা স্টার্ট হয়েছে ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, ক্রেডিটেড শব্দটা দিয়ে। ক্রেডিটেড এখানে হচ্ছে দেখো সাবজেক্ট কিন্তু নিয়ে আসে নাই, এটা প্রেডিকেট সিস্টেমে লিখছে। সো আমাদের ফ্লো চার্টে আমরা টোটাল 5টা ওয়ে পাবো, 5 রকমের আমরা ফরম্যাট। যেমন ভার্ব দিয়ে শুরু হতে পারে, অথবা ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হতে পারে, অথবা ইনফিনিটিভ দিয়ে শুরু হতে পারে। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্ব দিয়ে। অর্থাৎ এখানে থাকলো ক্রেডিটেড না দেখে এখানে হয়তো লেখা দেখো টু বি ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস। সাপোজ টু বি ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, এটা যদি থাকতো তখন শুরু হয়েছে কি দিয়ে? টু বি, তার মানে টু দিয়ে, টু প্লাস বি ভার্ব মানে হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ দিয়ে পরবর্তীতে তুমি কি করবা? সবগুলো পয়েন্টগুলো ইনফিনিটিভ দিয়ে করার চেষ্টা করবা। এখানে মোস্ট কমন 3টা ফরম্যাট আসে, একটা হলো ইনফিনিটিভ, আর একটা হলো জেরান্ড। জেরান্ড মানে ভার্বের সাথে আইএনজি। যেমন এখানে ক্রেডিটেডের পরিবর্তে লিখতে পারতো ক্রেডিটিং উইথ মেনি মিরাকলস। তুমিও পরবর্তী পয়েন্টগুলোর ভার্বের সাথে শুরু করে ভার্বের সাথে আইএনজি দিয়ে স্টার্ট করবা। ঠিক আছে? এইটা তাহলে একটা হলো ইনফিনিটিভ, 2 নম্বর হলো জেরান্ড, 3 নম্বরটা হলো এই যে এটা হচ্ছে প্রেডিকেট সিস্টেম। প্রেডিকেট সিস্টেম। আর 2টা ফরম্যাট আমরা শেখাবো, সেটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল আর একটা হচ্ছে নাউন সিস্টেম। নাউন অ্যাডভার্বিয়ালটা খুবই রেয়ার, এটা অলমোস্ট আসে না বললেই চলে, এবং এটা সহজও আছে, দেখলে বুঝতে পারবা। নাউন সিস্টেমটা কম্পারেটিভলি টাফ, কম্পারেটিভলি টাফ নাউন সিস্টেমটা। তবে নাউন সিস্টেমটা আমরা শিখে নেব। প্রথমে আমরা 3টা সিস্টেম শিখবো। আজকে আমরা দেখব প্রেডিকেট সিস্টেম। তো এখানে আমরা দেখি ওই অপশন এটা থাকলো। নেক্সট আমরা এখানে একটা উদাহরণ খেয়াল করো। এইখানে মনে করো একটা টেক্সট, এই টেক্সটে মনে করো উপরে দেওয়া আছে সুন্দরবনের সম্পর্কে বর্ণনা, সুন্দরবন ধ্বংসের কারণ ইত্যাদি ইত্যাদি সবকিছু লেখা আছে। এখন তোমাকে বললো মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য রিজনস অফ দ্য ডিস্ট্রাকশনস অফ দ্য সুন্দরবনস। সুন্দরবন ডিস্ট্রাকশনের কিছু কিছু কারণ উল্লেখ করো। তো এটাতে ফ্লো চার্ট প্রথমে পয়েন্ট কি করলো? এরোশন অফ ফরেস্ট, এরোশন ভাঙন, নদী ভাঙে, সমুদ্রের পাশে এরোশন হয়। রাইজ অফ সি লেভেলস, কি লিখছে দেখো? নাউন সিস্টেম দিয়ে লিখছে। রাইজ অফ সি লেভেলস, সি লেভেলের উচ্চতা বৃদ্ধি। স্টর্ম সার্জেস, স্টর্ম ঝড় জলোচ্ছ্বাস। স্যালাইনিটি অফ ওয়াটার, স্যালাইনিটি বলতে লবণাক্ততা। তো ইত্যাদি ইত্যাদি। গ্লোবাল টেম্পারেচার রাইজ, তারপরে টাইডাল ওয়েভস অ্যান্ড সাইক্লোনস ইত্যাদি ইত্যাদি। এই ছোট ছোট করে পয়েন্ট তৈরি করে দিছে, দিয়ে শেষ। তো এটা এইভাবে পয়েন্টগুলো আমরা তৈরি করতে পারি। তবে লেখার কিছু নিয়ম আমরা এখন কিছু দেখব, যে আমরা নিয়ম মানে কিছু কিছু মিথ আছে, সেই মিথগুলো কি কি। ধরো এটা কি দেখা যাবে? ধরো এইটা হচ্ছে আমাদের পেজ, এটা পেজ A4 সাইজের একটা পেজ, আমাদের খাতা, পরীক্ষার খাতা। অনেক টিচার এভাবে বলে যে ফ্লো চার্ট, যেহেতু আমাদের দেখো উত্তরপত্রগুলোতে বা তোমাদের দেখবা যে তোমরা কোনো গাইড কিনলে পারে, ফার্স্ট পেপারে গাইডের উত্তরপত্রে ফ্লো চার্টের উত্তরগুলো এভাবে লেখা আছে, অর্থাৎ লেফট টু রাইট, লেফট টু রাইট। এটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত ফ্লোটা তৈরি করে নাই। তোমরা আইসিটিতেও ফ্লো চার্ট পাবা, তো ফ্লো চার্ট বিভিন্ন টাইপের তৈরি করা যায়। এখানে লেফট টু রাইট তৈরি করেছে, অর্থাৎ টিচাররা, অনেক টিচার বলে যে যেহেতু এইভাবে উত্তরপত্রে লেখা থাকে, তারা মনে করে যে মনে হয় এইভাবে লিখতে হবে। সাপোজ 1 নম্বর পয়েন্ট দিলা যে ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, এবার অ্যারো চিহ্ন দিবা, এবার আবার দিবা 2 নম্বর পয়েন্ট।
আচ্ছা এবার লিখলা ফট ক্রোকোডাইলস, এবার 3 নম্বর। এটা লিখতে লিখতে ব্যাপারটা এরকম হয়ে যায় 4 নম্বর, এবার অ্যারো চিহ্ন 5 নম্বর, 6 নম্বর প্রশ্ন যে এত স্লিম হয়ে যায়, এটা মনে করো ক্যাটরিনা কাইফের থেকেও স্লিম হয়ে যায়, এত স্লিম হয়ে যায় লেখা ধরাই যায় না, এরকম খুবই বাজে লাগে দেখতে। সো দরকার নেই আমাদের, আমার মনে হয় যে এই ফরম্যাটটা আমরা ফলো করার দরকার নেই। আমরা কি করতে পারি, আরেকটা ফরম্যাট আছে, এটাও স্টুডেন্টরা অনেকে মানে ইভেন ওইটার ক্ষেত্রে মিথ কেন বললাম, অনেক টিচার এরকম শুনেছি আমি তাদেরকে বলতে যে ওইভাবে না লিখলে 0 পাবা, ওইভাবে লিখতে হবে। আরে ওইভাবে লিখতে হবে কেন, প্রশ্নে প্রশ্নে আমরা হয়তো দিয়ে দিই, মনে করো প্রশ্নে তো জায়গা কম আমাদের, তাই না? প্রশ্নে আমরা কিভাবে করি, এইভাবে ছোট ছোট করে ঘর দিয়ে দিই যে এইভাবে তোমরা একটা ফ্লো চার্ট তৈরি করো। তার মানে কি লেফট টু রাইটই করতে হবে নাকি আমাদের? কোনো সমস্যা নাই, একটা ফ্লো তৈরি করলেই হলো। সো আমরা কিভাবে করতে পারি, 1 নম্বর পয়েন্ট এটা দাও, অনেকে এভাবে লেখে, এটা 2 নম্বর পয়েন্ট দিল, এখানে 3 নম্বর পয়েন্ট দিল, এখানে 4 নম্বর পয়েন্ট দিল, ঠিক আছে, আবার এখানে 5 দিল, আবার এখানে 6 দিল, ঠিক আছে, দিতে পারো, নো প্রবলেম, ইউ ফ্রি টু ইউজ এনিথিং। কিন্তু আমার কাছে পছন্দসই মনে হয় এইভাবে করলে, আমার কাছে মনে হয় যে এটা স্ট্যান্ডার্ড লাগে এবং দেখতেও ভালো লাগে। 1 নম্বর পয়েন্ট তৈরি করলা, 2 নম্বর পয়েন্ট এভাবে তৈরি করলা, ঠিক আছে, এবং 3 নম্বর এভাবে তৈরি করলা, দেখতে সুন্দর লাগে, আমার কাছে ভালো লাগে আর কি। তুমি দেখবা যে এখানে 6টা পয়েন্ট করার পরে তুমি দেখবা 60% জায়গা হয়ে গেছে, আরো 40% খাতার জায়গা আরো বেঁচে আছে, নিচে আরো সুন্দর করে তুমি ডিজাইন করতে পারবে ইচ্ছা করলে পারে, যদি চাও দিয়ে দিলাম। এখন এটা তো গেলাম, তাহলে আমরা মোটামুটি হরিজন্টালি এভাবে আমরা দেখবো, একটু খেয়াল করে। নেক্সট আরেকটা ব্যাপার আছে, সেটা হলো মনে করো আমরা লিখবোটা কিভাবে, যখন মনে করো গাজীপুরের এখান থেকে স্টার্ট হয়েছে কোনো আইডিয়া, এইভাবে মনে করো এই যে হি ওয়াজ ক্রেডিটেড, আমাদের প্রথম পয়েন্টটা ছিল এইটা, ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, অথবা ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস। আচ্ছা এটা দিলা। এখন অনেক টিচার বলে এটা একটা মিথটা ভেঙে নাও। অনেকে বলে মনে করো তুমি এখান থেকে একটা পয়েন্ট তৈরি করে ফেললা, ফট ক্রোকোডাইলস, তিনি কি করেছিলেন, ক্রোকোডাইলের সাথে যুদ্ধ করেছিলেন। আচ্ছা এইবার দেওয়ার পরে অনেকে বলে এটা মিথ আর কি, যে এইটা যেহেতু লিখে ফেলেছো তুমি আর উপরে যেতে পারবে না, তুমি আর এইটা লিখতে পারবে না যে কাম ডেঞ্জারাস অ্যানিমেলস মেক দেম ডোসাইল, এটা লেখা যাবে না, যেহেতু তুমি নিচের পয়েন্ট লিখে ফেলেছো উপরে উঠাতে পারবে না। এরকম কোনো নিয়ম নাই, এরকম করে এনসিটিভি কর্তৃক কোনো প্রকার ইনস্ট্রাকশন নাই যে নিচে আসলে এবার উপরে যাওয়া যাবে না, ঠিক আছে, এটা কি। তো আমাদের রুলটা কি, আমরা এটা এরকম একটা কমন সেন্স আমরা ইউজ করি। কমন সেন্সটা হলো মনে করো যদি বললো যে 1947 থেকে বা 52 থেকে 1971 সালের ইতিহাস, হয়তো এমন একটা টেক্সট উনি এমনভাবে লিখেছে, 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল, 58 সালে আইয়ুব খান সরকার সামরিক শাসন জারি করেছিল, তারপরে পাকিস্তানি পরবর্তী সরকার এসেছে 1969 সালে, তার মধ্যে আর কোনো সরকার আসেনি, কিন্তু 1966 সালে বঙ্গবন্ধু এই করে 6 দফা দাবি প্রণয়ন করেছিলেন, 68-তে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল, কিন্তু 70-এর নির্বাচনে তিনি জিতেছিলেন, 69-এর গণঅভ্যুত্থানেও কিন্তু এরকম ঘটনা ঘটেছিল। তারপরে আমরা 71 সালে ফাইনালি আমাদের স্বাধীনতা আসে। এখানে দেখো মানে সিরিয়াল কিন্তু নাই, এটাও সিকোয়েন্স মেনটেন করেনি, উনি যেভাবে আলোচনাটা করেছে সেখানে তার সুবিধা মতো ডেটগুলো নিয়ে এসছে, উনি তো বাধ্য না যে আমি সিকোয়েন্স মেনটেন করব। কিন্তু তোমাকে যদি বলা হয় ফ্লো চার্টটা তৈরি করো, তোমার দায়িত্ব হবে আগে 52 নিয়ে আসো, তারপর 54 নিয়ে আসো, তারপর 58, তারপর 66, 68, 69, 70, 71, এভাবে স্বাধীনতা নিয়ে আসো। তাহলে কি হবে, আমাদের ক্রোনোলজিটা ঠিক থাকবে যে এইটার পরে এটা হয়েছিল, এটার পরে এটা হয়েছিল। কিন্তু গাজীপুরের এই কাহিনীতে কি আসলে কোনো ক্রোনোলজি আছে যে প্রথমে ফাইট করেছিল কুমিরের সাথে তারপর বাঘের পিঠে চড়ছিল, যে না আগে বাঘের পিঠে তারপরে, এরকম কিন্তু কিছু বলা নাই। অতএব ইউ আর ফ্রি টু ইউজ এনি অফ দ্য সেন্টেন্সেস। এটা গেল সালের ক্ষেত্রে, অথবা তবে এটা যেহেতু বললাম যে অনেক মিথ, অনেক টিচার এরকম বিশ্বাস করে, তো আমরাও এটা একটু চেষ্টা করব যেভাবে লেখা আছে ওকে লেখার চেষ্টা করো, বেশি উলট পালট করার দরকার নেই যদি খুব বেশি মিস্টেক না হয়। বিকজ আমরা এটা ভয়ে, বিকজ তোমার খাতা যদি ফাইনাল খাতায় উনি একটা দেখালো কাটাছেটা করে ফেললো, 10-এর মধ্যে 2 দিয়ে দিল, উনি বোঝেন না, এখন দিয়ে দিলে পারে তুমি খাতা চ্যালেঞ্জ করে কিন্তু নাম্বার আর নিয়ে আসতে পারবে না। খাতা চ্যালেঞ্জ করলে শুধু এটাই দেখে যে মার্ক গনে কাউন্ট করে দেখে যে কাউন্ট ঠিক আছে কিনা, যদি কাউন্টিং ঠিক থাকে তাহলে আর নাম্বার বাড়ে না, কিন্তু ওইটার পুনরায় দেখা হয় না। পুনরায় যদি নাম্বার বেড়ে যায় তখন আবার ওই হেড এক্সামিনারকে কৈফিয়ত দিতে হয় যে আপনি তাহলে প্রথমবার কি দেখলেন, তাই না? এটা ওই টিচার তো একটু ফল্টে পড়ে যায়, এটাও আর কি, এটা তো আবার আনঅফিসিয়াল কথা হয়ে গেল, অফিসিয়াল আনঅফিসিয়ালি, এটা আবার রেকর্ড হয়ে বাইরে চলে গেলে সমস্যা। যাই হোক,
রেকর্ড, হ্যাঁ রেকর্ড তো হচ্ছে, কাটে দিতে হবে না, কাট। আচ্ছা নেক্সট দেখেন, এবার আমরা তাহলে কি করব এইটা আর কি। নেক্সট আমরা তাহলে চলে আসি এখানে ফ্লো চার্টে। তাহলে আমাদের এখানে পাইলাম আমরা একটা পয়েন্ট যে ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস। আমরা লেখার আর তিনটা স্টাইল বলবো, মানে তিনটা ব্যাপার আমরা একটু মাথায় রাখবো। আমরা যখন উত্তর দিব তখন আমরা কিভাবে লিখবো, মনে করি এটা তো 2 নম্বর কোশ্চেন অ্যান্সার, আমরা এটা সাধারণত লিখি আমরা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2, এটা দিলাম। দেওয়ার পরে আমরা মনে করো একটু মার্কটার করে দিলাম, ডিজাইন মিজাইন থাকলো। আচ্ছা দেওয়ার পরে এবার তোমাকে তো বলেছে যে মেক এ ফ্লো চার্ট, তুমি কি লিখলা, এটা হেডিং লিখবো আমরা। হেডিংটা কিভাবে লিখবো, মনে করো দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য, মনে করো যে এইটুকু তুলে দাও, এখানে যা বলেছে এইটুকু কপি করে নিয়ে চলে আসো। শোয়িং দ্য মিরাকুলাস অ্যাক্টিভিটি অফ গাজীপুর ইজ গিভেন বিলো, দেওয়ার পরে একটা সেমিকোলন, ঠিক আছে, সেমিকোলন দিয়ে দিলাম, সেমিকোলন দিলা। দেওয়ার পরে এবার প্রথম পয়েন্টটা যেটা আছে ঠিক এক্স্যাক্টলি ওইটা তুমি তৈরি করো। এখানে আসলে মাইক্রোসফট ওয়ার্ডে এখন বক্স তৈরি করা আমার জন্য একটু ঝামেলা, সো আমরা একটু স্কিপ করি। বক্স আমি তৈরি করলাম না, নিজেরা তৈরি করে নিও, সমস্যা নেই। 2 নম্বর পয়েন্ট তুমি এভাবে দিলা, কিছু একটা লিখলা, 3 নম্বর পয়েন্ট লিখলা, 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট। ওকে, লিখার পরে একদম লাস্টে আমরা একটা জিনিস ফলো করব, এটা লেখার সৌন্দর্য। মনে করো তুমি ছোটোবেলায় মনে করো এখানে একটা এই আঁকছো, এটা কি মরিচ না মানুষ, এটা তো লিখে দিতে হতো না ছোটবেলায় যে চিত্র মানুষ, তো বায়োলজিতে হ্যাঁ লিখতে হয় না, আসলে লিখে দিতে হয়, নিচে ক্যাপশন দিয়ে দিতে হয়। ফেসবুকের ক্যাপশন দিতে হয় ছবির উপরে, আর এর ক্যাপশন দিতে হয় নিচে। সো আমরা দিতে হয় ক্যাপশন যে ফিগার ক্যাটরিনা কাইফ, ফ্লো চার্ট, ফিগার ফ্লো চার্ট।